কর্নেল গিয়ে একটা চেয়ারে বসে পড়লেন। ইন্দ্রনাথ এদিকের ঘরে এসে ঢুকলেন। আমি একটু দাঁড়িয়ে থাকার পর ইন্দ্রনাথের সঙ্গে কথা বলতে ফিরে এলাম। ঘরে ঢুকে দেখি ইন্দ্রনাথ ব্যস্তভাবে বিছানা হাতড়াচ্ছেন। বললাম, কিছু বুঝছেন? ইন্দ্রনাথ কোনো জবাব না দিয়ে সুটকেসটা টানলেন। তারপর বলে উঠলেন, যা ভেবেছিলাম তাই। কি মিস্টার রায়? ইন্দ্রনাথ গম্ভীর মুখে উঠে তার খাটে বসলেন। বললেন, নিশ্চয়ই সৌম্যর কাজ। আমি যখন খাটে ছিলাম ও এসে সুটকেসের তালা ভেঙেছিল। ও ছাড়া আর কে ভাঙবে? কেন বলুন তো ইন্দ্রনাথবাবু? ইন্দ্রনাথের মুখটা লাল হয়ে উঠল। নিজেকে সংযত করে আস্তে আস্তে বললেন, ওর মাথায় একটা অদ্ভুত বোকামি ঢুকে পড়েছিল। ও ভাবত খনিতে কোনো গুপ্তধন আছে এবং তার সন্ধান আমার হাতে আছে। বরাবর সুযোগ পেলেই আমার জিনিসপত্র হাতড়ানো অভ্যাস ছিল ওর। ওকে সেই কাগজের কথাটা বলার জন্য খুব ইচ্ছে সত্ত্বেও চেপে গেলাম, কিন্তু আমার মাথায় টিকটিকির উৎপাত। তাই কৌশলে প্রশ্ন করলাম, কিছু খোয়া গেছে দেখলেন মিস্টার রায়? ইন্দ্রনাথ গম্ভীর হয়ে জবাব দিলেন, হ্যাঁ, কলকাতায় বড়শি কেনার সময় দোকানদার আমাকে এক টুকরো কাগজের মোড়কে সেটা জড়িয়ে দিয়েছিল। এখানে এসে মোড়কটা খুলে দেখি ওটা একটা ডায়েরি বইয়ের ছেঁড়া পাতা। লেখা ছিল C⁻², ইংরেজি হরফে। কিন্তু তারিখটা দেখে অবাক হয়েছিলাম। 1968 সালের 17ই আগস্ট, রবিবার। ওই দিনই কাকা মারা যান। এটা নিছক দৈবাৎ যোগাযোগ ছাড়া কিছু নয়। তবু মনটা একটু দুর্বল হয়ে পড়েছিল। ওটা বালিশের তলায় এমনি এমনি রেখে দিয়েছিলাম। সেটা এখন আর পাচ্ছি না। এবার আর না বলে পারলুম না যে ওটা দলা পাকানো অবস্থায় আমিই পেয়েছি এবং কর্নেলকে দিয়েছি। শুনে ইন্দ্রনাথ হতাশ হয়ে মাথাটা দোলালেন। বললেন, বেশ বুঝতে পারছি, সৌম্যই ওটা হাতড়ে বের করেছিল। তারপর মাথা মুন্ডু বুঝতে না পেরে ফেলে দিয়েছিল দলা পাকিয়ে। হয়তো ভেবেছিল C⁻² কথাটা মুখস্থ রাখা যখন সোজা, তখন কেন চুরি করি দাদার কাছ থেকে। কিন্তু যেভাবে ছিল সেভাবেই রাখতে পারত। সৌম্যের স্বভাব এই, সহজে রেগে যেত, অদ্ভুত অদ্ভুত ভাবনা নিয়ে থাকতো। খুব খেয়ালি ছেলেও। ভেবে কোনো কাজ করা ওর স্বভাবে ছিল না। হঠাৎ কর্নেল ঢুকে বললেন, ইন্দ্রনাথবাবু, রঘুবীর আর রাধুনী লোকটাকে মিস্টার লাল আসামি হিসেবে চালান দিচ্ছেন। আমার কোনো কথা কানে তুললেন না। ইন্দ্রনাথ উত্তেজিতভাবে বললেন, সে কি, কেন? রাধুনী বিপদটা ডেকে আনলো। সৌমেন্দ্রকে যে ছুরিটা মারা হয়েছে সেটা নাকি কিচেনেরই ছুরি। বিকেল থেকে পাওয়া যাচ্ছিল না। তাছাড়া একবার নাকি রঘুবীর বিকেলে কিচেনে ঢুকে ছুরিটার খোঁজ করেছিল। ইন্দ্রনাথ বেরিয়ে গেলেন। কর্নেল আমার পাশে বসে বললেন, তোমাদের আলোচনার শেষাংশ আমি শুনে নিয়েছি জয়ন্ত। না, এই জন্যে লজ্জা পাওয়ার কিছু নেই। তুমি মুখটা অমন হারি করো না। এবার একটা অদ্ভুত ব্যাপার শোনো। বড়শির একটা মোড়কে ছিল সত্যি, কিন্তু এই অরিজিনাল মোড়ক বদলে এখানে আসার পর কেউ দ্বিতীয় মোড়কটা পাচার করে। অরিজিনালটা আমি এইমাত্র কুড়িয়ে পেয়েছি বারান্দার নিচে। এই দেখো। মোড়কটা দাঁত হাজার বিজ্ঞাপনের কাগজ। দেখে নিয়ে বললুম, মোড়ক বদলানোর উদ্দেশ্য কী? ইন্দ্রনাথকে সম্ভবত উত্ত্যক্ত করা। বুঝলুম না। C² কথাটা এবং ওই তারিখ সম্ভবত ইন্দ্রনাথের ওপর কেমন প্রভাব সৃষ্টি করে কেউ দেখতে চেয়েছিল। বলা বাহুল্য, ইন্দ্রনাথ কিছুটা প্রভাবিত হয়েছিল বৈকি। কিন্তু কে সে? যে ছুরিটা চুরি করেছে এবং সৌমেন্দ্রকে হত্যা করেছে সে ছাড়া নিশ্চয়ই আর কেউ নয়। এবং যে 2 ধরনের দাগ মেঝে পাওয়া গেছে তার মধ্যে সবুজ দাগ যদি সৌমেন্দ্রর জুতোর হয়, কালো দাগ নিশ্চয়ই সেই অজ্ঞাত ব্যক্তির জুতোর থেকে এসেছে। কর্নেলের এই কথায় জহসের জ্বর আরও পাকিয়ে গেল। আমি গুম হয়ে রইলুম। এমন অদ্ভুত হত্যাকাণ্ডের পাল্লায় কখনো পড়িনি। ডিনার খাওয়া হবে না জানতুম। বিস্কুট, আপেল আর কফি খেয়ে শুয়ে পড়লুম আমরা। মিস্টার লালের সবুর সইছিল না। আসামি দুজনকে নিজের জিপে 3 জন কনস্টেবলের সঙ্গে চালান দিলেন সেই রাত্রেই। 2 জন কনস্টেবল লাশের কাছে পাহারায় রাখলেন এবং ডাইনিং টেবিলে বিছানা করে আরামে নাক ডাকতে থাকলেন। ডাইনিংয়ের ওপাশে 2টো রুমের একটায় সর্বেশ্বরী, অন্যটায় শর্মা শুতে গেলেন। এ পাশের রুমে আমি, কর্নেল আর ইন্দ্রনাথ শুয়ে পড়লুম। বারান্দায় সেই ল্যাম্পটা জ্বলতে থাকলো। বেচারা কনস্টেবল দুজনের জন্য আমার দুঃখ হচ্ছিল, কিন্তু মিস্টার লালের কাছে ডিউটি ইজ ডিউটি। শুয়ে জঙ্গলে রাত চড়া জানোয়ারের ডাক শুনতে পাচ্ছিলুম মাঝে মাঝে। ঘুম আসছিল না। পাশের কর্নেলের কিন্তু দিব্যি নাক ডাকছে। জানলার পর্দার ফাঁকে তারা দেখা যাচ্ছে। তারপর একসময় হঠাৎ বৃষ্টি শুরু হলো। বৃষ্টির শব্দ শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেছি কে জানে।
হঠাৎ একসময় ঘুম ভেঙে গেল। জেগে ওঠার পর টের পেলুম বৃষ্টি বন্ধ হয়ে গেছে, কিন্তু গাছপালা থেকে জলের ফোঁটা ঝরে পড়ার শব্দ শোনা যাচ্ছে। রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে আমার সিগারেট খাওয়ার অভ্যাস আছে। সিগারেট ধরিয়ে দেশলাইয়ের আলোয় কোণার দিকে ইন্দ্রনাথকে দেখার চেষ্টা করলুম। দেখতে পেলুম না, ওর বিছানা খালি। তখন মাথার কাছ থেকে টর্চটা নিয়ে সাবধানে জ্বালালুম। ইন্দ্রনাথ নেই, বাথরুমে ঢুকেছেন কি? কিন্তু বাথরুমের দরজা বাইরে থেকেই বন্ধ। তখন ঘরের দরজায় আলো ফেললুম। দরজার খিটকিনি খোলা, কপার দুটো ঠেস দেওয়া রয়েছে। তার মানে ইন্দ্রনাথ বেরিয়েছেন। আলো নিভিয়ে কর্নেল গায়ে হাত রাখলুম। অমনি আমার হাতটা চেপে ধরে ফিসফিস করে বললেন, চুপচাপ শুয়ে থাকুন। তাহলে কর্নেল জেগে আছেন? নিশ্চয়ই সব লক্ষ্য করেছেন কখন থেকে। উত্তেজনায় অধীর হয়ে শুয়ে রইলুম। প্রায় 2 ঘন্টা কেটে গেল। সময় যে আসলে এত দীর্ঘ তাই প্রথম জানলুম। তারপর দরজাটা নিঃশব্দে ফাঁক হলো। বাইরের আলো এলো একটুখানি। দেখলুম ইন্দ্রনাথ ঢুকছেন। খালি গা, পরনে শুধু আন্ডারওয়্যার, পায়ে কেডস। ওর হাতে যা দেখলুম তাতে গা শিউরে উঠল। একটা রিভলভার! ইন্দ্রনাথ নিঃশব্দে দরজাটা এঁটে দিলেন। তারপর অন্ধকারে কীভাবে জুতো খুলে শুলেন টের পেলুম না। একটু পরেই শুনি ওর নাক ডাকছে। তখন খুব হাসি পেল। কর্নেলকে খুশিয়ে দিলুম। কর্নেলও শুনি এবার নাক ডাকাচ্ছেন। অদ্ভুত লোক তো। এই সময় আবার বৃষ্টি এলো। বৃষ্টির শব্দের সঙ্গে আমার ঘুমের সম্পর্ক নিশ্চয়ই নিবিড়। ফলে আবার চোখের পাতা বুজে এলো। কি একটা স্বপ্ন দেখছিলুম। হঠাৎ স্বপ্নটা ছিঁড়ে এবং ঘুমটাকে বরবাদ করে কোথাও কোনো জন্তু গর্জে উঠল যেন। জাগার সঙ্গে সঙ্গে টের পেলুম ইন্দ্রনাথ উঠে দাঁড়িয়েছেন এবং আলো জ্বেলেছেন। আমাকে জাগতে দেখে বললেন, আসুন তো জয়ন্তবাবু, পাশে করে কী গণ্ডগোল হচ্ছে মনে হলো? কিছু একটা তো ঠিকই হচ্ছে। ধস্তাধস্তি এবং চাপা গর্জনের আওয়াজ। ঘুরে দেখি কর্নেল নেই বিছানায়, বেরিয়ে গেছেন। আমিও বেরোলুম। বারান্দায় যেতেই ডাইনিং থেকে মিস্টার লালের চিৎকার শুনলুম, হ্যান্ডস আপ! বারান্দায় যে সেপাই লাশের পাশে ঘাড় গুজে একটা কম্বলে পড়েছিল তারা আচমকা জেগে রাইফেল বাগিয়ে ধরল। মিস্টার লাল ফের চেঁচালেন, বুধান সিং, सूरज लाल, मेरा टर्च खो गया, জলদি বাতি লে আও। কয়েক সেকেন্ডে এইসব ঘটে গেল। বারান্দা থেকে ল্যাম্পটা নিয়ে সেপাইরা ডাইনিংয়ে ঢুকলো। আমরাও ঢুকলুম। ঢুকে হাঁ করে তাকালুম। এই এক অদ্ভুত দৃশ্য। কর্নেল দেওয়ালে পিঠ রেখে দাঁড়িয়ে রয়েছেন, দুহাত মাথার উপরে তুলে। রাতের জামা ছিঁড়ে ফর্দা ফাই ঝুলছে কোমরের নিচ অবধি। মুখে অপ্রস্তুত হাসি। তার সামনে দাঁড়িয়ে মিস্টার লাল রিভলভার তুলে শাসাচ্ছেন। আর কোনো কথা শুনব না। দেখেই আজ করেছিলাম এই ব্যাটা নিশ্চয়ই একজন 1 নম্বর 420। আমার চোখ এড়িয়ে যাবে? কত খুনি জোচ্চোর দেখলুম একদিন। খুব রাগ হলো আমার। বললাম, দেখুন মিস্টার লাল, আপনি ভুল করছেন। উনি বিখ্যাত প্রাইভেট ইনভেস্টিগেটর কর্নেল নীলাদ্রি সরকার। ওর পরিচয়পত্র আপনি দেখেছেন? ওকে এভাবে অপমান করাটা আপনার মোটেও উচিত হচ্ছে না। এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে কিন্তু। মিস্টার লাল তুমুল গর্জে উঠলেন, ইউ শাট আপ! আপনাকেও আমি ব্যাটার সহযোগী বলে গ্রেপ্তার করব। ইতিমধ্যে দুপাশে দুটো দরজা খুলে সর্বেশ্বরী এবং মিস্টার শর্মা বেরিয়ে হতভম্ব হয়ে তাকাচ্ছেন। ইন্দ্রনাথ বললেন, মিস্টার লাল, ব্যাপারটা কী হয়েছে বলুন তো? মিস্টার লাল হাঁপাতে হাঁপাতে বললেন, মশাই, আমার এক চোখ ঘুমায়, অন্য চোখ জাগে। কপাট ফাঁক করে ও ঢোকার সঙ্গে সঙ্গে টের পেয়েছি। কি মাল! ভাবলুম কী করে দেখা যাক। ও করলো কি, একটা খুদে টর্চের সাহায্যে দেয়াল হাতড়ানো শুরু করলো। তারপর দেখি ওই দেয়াল আলমারিটার একটা ড্রয়ার টানাটানি করছে। তারপর ড্রয়ার খুলেও ফেললো। দেখলুম কি একটা বের করলো। তখন আমি নেমে পা টিপে টিপে টেবিলের পেছনে গেলাম। যেই বাছাধন আশা অমনি জাপটে ধরলুম। ভুল করে টর্চটা হাতে নিয়ে নিই। যাই হোক, ব্যাটার গায়ে অসুরের বল। জুডোর প্যাচে আমাকে ছিটকে ফেলে দিলেন। আমি ওর জামা খামচে ধরেছিলাম। ওই দেখুন না। তারপর উঠে এক লাফে বিছানায় গিয়ে রিভলভার হাতে নিলাম। কর্নেল বাধা দিয়ে বললেন, আপনি ভুল করছেন মিস্টার লাল। আমি আপনাকে ফেলে দিইনি, বরং আপনি আমাকে। শ্যাট আপ! গর্জালেন মিস্টার লাল। সর্বেশ্বরীকে ঘরে ঢুকে দরজা বন্ধ করতে দেখলুম। মিস্টার শর্মা এগিয়ে এসে বললেন,
ড্রয়ার থেকে উনি কী বের করেছেন সেটা এবার সার্চ করা উচিত মিস্টার লাল। জয়দীপ আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তার ড্রয়ারে উনি কেন রাত দুপুরে হাত ভরতে গেলেন জানা দরকার। মিস্টার লাল এগিয়ে কর্নেলের রাতের পাজামার পকেটে হাত ঢুকিয়ে একটা কালো বাঁধানো নোটবই কিংবা ডায়েরি বের করে নিলেন। মিস্টার শর্মা এবং ইন্দ্রনাথ দুজনেই একসঙ্গে হাত বাড়িয়ে বললেন, দেখি দেখি ওটা কি। মিস্টার লাল হয়তো ওদের একজনের হাতে দিয়েই ফেলতেন বইটা, কিন্তু কর্নেল এক লাফে সরে এসে বাধা দিলেন, খবরদার মিস্টার লাল,